বিদ্যুতে সরকারের ভর্তুকি বন্ধে প্রতি বছর 4 বারের দাম বাড়ানোর বিষয় যখন সামনে আসে তখন কষ্টে থাকা মানুষগুলোর উপর বাড়তি চাপ ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। খরচ যদি কমিয়ে আনা যায় তাহলে ভর্তুকির পরিমাণ কম লাগবে। সম্পূর্ণভাবে ভর্তুকি উঠিয়ে দেওয়ার পক্ষে আমি না। প্রান্তিক জনগোষ্ঠী, কৃষি খাত যেগুলি ক্রিটিক্যাল, সেখানে ভর্তুকি দেওয়াটাকে আমি মনে করি না আইএমএফ এটাকে আপত্তি জানাবে। সাবসিডি দিয়ে আলটিমেটলি সরকার ধার করে টাকা ছাপিয়ে আমাকে মূল্যস্ফীতির বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এবং সেটাতে কিন্তু ভোক্তা লাভবান হচ্ছে না। আমি মনে করি যে ভর্তুকির দরকার নেই, ন্যায্য মূল্যে সরকার বিতরণ করুক। আমরা দেখছিলাম আইএমএফের শর্ত মেনে যদি বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়ানো হয় সেক্ষেত্রে ভোক্তার উপর একটি চাপ পড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা। আইএমএফের শর্ত অনুযায়ী ভর্তুকি কমাতে উৎপাদন খরচ কমানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নাফি, জুনে ঋণের তৃতীয় কিস্তি ছাড়ার আগে সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা পর্যালোচনায় ঢাকায় অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন আইএমএফের প্রতিনিধি দলের সদস্যরা। এবং সেই বৈঠকে বিস্তারিত জানাবো আমরা এখন দুপুরের আয়োজনে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি জেনিসিয়া বর্ণা। রাজধানীতে বসছে এআই ট্রাফিকিং সিস্টেম। আপনি ট্রাফিক রুল ভাঙলেই আপনার বাসায় স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে মামলার কাগজ। স্মার্ট বাংলাদেশে এই হাত দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। শনাক্ত করেছি প্রায় 61টি ইন্টারসেকশন, যেটা এআই বেস হিসাবে এটি পরিচালিত হবে। যেই কাজ বারবার করতে হয় সেই কাজটা আমি না করে আমি প্রযুক্তির মাধ্যমে করতে পারি, কিন্তু সিস্টেমটা তো ডিসিপ্লিন হতে হবে। না, রাজধানীতে চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ট্রাফিক ব্যবস্থা। এতে যদি কেউ আইন অমান্য করে স্বয়ংক্রিয়ভাবেই মোবাইলে চলে যাবে মামলার নথি। এবং প্রকল্পটি সফল করতে আগে লেন নির্ধারণ করে উল্টো পথে গাড়ি চলাচল নিশ্চিত যে চলাচল করে সেটি আসলে থামানো বা সেটি থেকে বিরত রাখার যে ব্যাপারটি সেদিকে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো বিদ্যুতের দাম প্রসঙ্গ। আইএমএফের শর্ত মেনে বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়ালে ভোক্তার উপর চাপ বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ভর্তুকি কমাতে দাম বাড়ানো নয়, বিদ্যুতের উৎপাদন খরচ কমাতে হবে সরকারকে। একই সঙ্গে সব শ্রেণীর গ্রাহকের জন্য বিদ্যুতের দাম বাড়ানো যৌক্তিক নয় বলেও মনে করেন বিশেষজ্ঞরা। আতাউর নিয়নের প্রতিবেদন। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 27,000 মেগাওয়াট। স্বাভাবিক সময়ে চাহিদা 15,000 মেগাওয়াটের আশপাশে থাকলেও গড় উৎপাদন 13,000 মেগাওয়াট। তীব্র গরমে এই চাহিদা পৌঁছেছে 18,000 মেগাওয়াটে। বিদ্যুতের সক্ষমতা এবং উৎপাদন যত বাড়ানো হচ্ছে সেই সঙ্গে বাড়ছে এর খরচ। উৎপাদন ব্যয় থেকে কম মূল্যে বিতরণ করা হচ্ছে ভোক্তা পর্যায়ে। ফলে প্রতি অর্থ বছরে হাজার হাজার কোটি টাকা এ খাতে ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। অর্থ মন্ত্রণালয় ও পিডিবির তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি হিসেবে বাজেটে বরাদ্দ ছিল 50,235 কোটি 27 লাখ টাকা। যদিও পরে সংশোধিত বাজেটে তা কমিয়ে 39,406 কোটি 79 লাখ টাকা করা হয়। মূলত ভর্তুকির বিপরীতে বিদ্যুতে বিশেষ বন্ড ইস্যুর কারণে তা অনেকটা কমেছে। এখন পর্যন্ত বিদ্যুতে মোট 16,000 কোটি টাকার বিশেষ বন্ড ইস্যু করা হয়েছে। এর আগে 2022-23 অর্থ বছরেও বিদ্যুতে ভর্তুকি দেওয়া হয় 39,534 কোটি টাকার বেশি। আইএমএফের $470 কোটি ঋণ কর্মসূচির শর্তে জ্বালানি ও বিদ্যুৎ খাতে পুরোপুরি ভর্তুকি বন্ধ করার কথা বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মার্চ মাসে বিদ্যুতের দাম বাড়ায় সরকার। সবশেষ এপ্রিলে বাংলাদেশে সফররত আইএমএফের প্রতিনিধি দলকে জানানো হয় আগামী 3 বছরে 12 ধাপে এ খাতের সব ভর্তুকি তুলে নেওয়া হবে। এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের সচিব ও উপসচিবের সঙ্গে কথা বলতে চাইলে কিছু জানাতে চান না তারা। অর্থনৈতিক নানা সংকট ও মূল্যস্ফীতির চাপে প্রতিনিয়ত খাবারে খরচ বাড়ছে সাধারণ মানুষের। তাই হিসেবের খাতা অনেকটা কাটছাট করেই চলতে হচ্ছে সবাইকে। এরপরও সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন স্বল্প বা নিম্ন আয়ের মানুষ। আর ঠিক তখনই বিদ্যুতে সরকারের ভর্তুকি বন্ধে প্রতি বছর 4 বারের দাম বাড়ানোর বিষয় যখন সামনে আসে
তখন কষ্টে থাকা মানুষগুলোর উপর বাড়তি চাপ ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তথ্য মতে 2022-23 অর্থ বছরে দেশের নিট বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ আমদানি সহ ছিল 8,703 কোটি 97 লাখ কিলোওয়াট ঘন্টা। এই বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হয়েছে 96,084 কোটি 87 লাখ টাকা, অর্থাৎ প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় পড়ে 11 টাকা 4 পয়সা। যদিও গত অর্থ বছর প্রতি ইউনিট বিদ্যুতের গড় বিক্রয় মূল্য দাঁড়ায় 5 টাকা 94 পয়সা। এতে প্রতি ইউনিট বিদ্যুতে লোকসান গুনতে হয় 5 টাকা 10 পয়সা। বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করুক বা না করুক, চুক্তি অনুযায়ী প্রতিটি কেন্দ্রকে দিতে হয় ক্যাপাসিটি চার্জ। গত বছর 41% বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অলস বসেছিল। সেই সঙ্গে বিদ্যুৎ খাতে ভর্তুকি শূন্যে নামাতে বাল্ক মূল্যহার 6 টাকা 70 পয়সা থেকে বাড়িয়ে 12 টাকা 11 পয়সা করার পরামর্শ দেয় এ খাতের সংস্থাগুলো। এ সঙ্গে বিতরণ লস, কোম্পানিগুলোর পরিচালন খরচ সহ অন্যান্য ব্যয় যুক্ত করলে খুচরা মূল্যহার গড়ে 14 টাকা 68 পয়সা করার বিষয়ে বলা হয়। এতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যহার গড়ে 6 টাকা 43 পয়সা বা প্রায় 78% বাড়াতে হবে, যেখানে বর্তমানে বিদ্যুতের গড় ইউনিট মূল্য হচ্ছে 8 টাকা 25 পয়সা। দাম সমন্বয়ের নামে ভর্তুকি কমানোর মানে হলো বিদ্যুতের দাম বাড়ানো, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শুধু দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমাতে সরকারকে মনোযোগী হতে হবে। এর মধ্যে কখনোই দুটো ইউনিট একসাথে চলে না। একই সঙ্গে বিদ্যুতের দাম সার্বজনীনভাবে না বাড়ানোর পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। ভর্তুকি কমানোর দুটো উপায় আছে। একটি হচ্ছে যে ভোক্তাদের কাছ থেকে দাম বেশি নেওয়া, ট্যারিফ বাড়ানো, যেটা 4 বার সমন্বয় করে করা হচ্ছে। আরেকটি হচ্ছে উৎপাদন খরচ কমানো। উৎপাদন খরচ যদি কমিয়ে আনা যায় তাহলে ভর্তুকির পরিমাণ কম লাগবে। সম্পূর্ণভাবে ভর্তুকি উঠিয়ে দেওয়ার পক্ষে আমি না। প্রান্তিক জনগোষ্ঠী যারা রুরাল ইয়েতে আছে, যেটা আমরা লাইফলাইন বলছি, সেখানেও কিছুটা ভর্তুকি আমাদের রাখতে হবে। তো ভর্তুকিটা সহনীয় পর্যায়ে রাখতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। কিছুটা ভর্তুকি রাখতে হবে। IMF মূলত সার্বজনীন ভর্তুকির বিরুদ্ধে। টার্গেটেড ভর্তুকি যেটাকে আমরা বলছি, অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠী প্লাস কৃষি খাত যেগুলি ক্রিটিক্যাল, সেখানে ভর্তুকি দেওয়াটাকে আমি মনে করি না IMF এটাকে আপত্তি জানাবে। আমি ডাইন হাত দিয়ে না খেয়ে আমি এইভাবে খাবো। অপরদিকে ভর্তুকি তুলে নেওয়াটা যৌক্তিক হলেও মূল্যস্ফীতি কমাতে হবে। সেই সঙ্গে ক্রয় ক্ষমতা বাড়িয়ে বিদ্যুতের দাম সাধারণ মানুষের সক্ষমতার মধ্যে রাখতে হবে বলে মত দেন এই অর্থনীতিবিদ। ছাপারি করে সাবসিডি দিয়ে আলটিমেটলি সরকার ধার করে টাকা ছাপিয়ে আমাকে মূল্যস্ফীতির বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, এবং সেটাতে কিন্তু ভোক্তা লাভবান হচ্ছে না। কাজে আমি ভর্তুকিতে বিশ্বাস করি না। আমি মনে করি যে ভর্তুকির দরকার নেই, ন্যায্য মূল্যে সরকার বিতরণ করুক। কেন আমরা বেশি খরচ দিচ্ছি এবং এখানে কোথায় কারচুপিটা হচ্ছে, কেন আমরা প্রতিযোগিতামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছি না। এখন এটা 2010 সালে সরকার আইন পরিবর্তন করে যে বিদ্যুতের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতার দরকার নেই, কিন্তু এখন সেটা না হয় 2-3 বছর চলতে পারত। 2013-14 পরেই এটা তুলে ফেলা উচিত ছিল, কিন্তু সেটা সরকার করে নাই। এখনও 12-15 বছর পরেও সেই নিয়মে আছে, যেটার কোনো দরকার নেই। IMF এর ঋণ কর্মসূচি শুরুর পর 2 কিস্তিতে $100 কোটি বেশি বাংলাদেশ পেয়েছে। তৃতীয় কিস্তিতে $70 কোটি পাওয়ার কথা চলতি মাসে। আতাউর নিয়ন, এখন, ঢাকা। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক শেষ হয়েছে IMF এর। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আজহার লিমন। বৈঠকের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। লিমন, বৈঠক শেষ হয়েছে, সেখানকার সবশেষ কি পরিস্থিতি এবং কি সিদ্ধান্ত আসতে পারে বলে মনে হচ্ছে? নাফিদ, 24 তারিখ থেকে IMF এর এই দলটি ঢাকা সফর করছে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন দপ্তরের সঙ্গে কিন্তু তারা এই বৈঠক চালিয়ে যাচ্ছে। তো আজকের এই বৈঠকটি সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমাদেরকে বললেন যে এটি ওই ধরনের একটি বৈঠক, এটি নীতি নির্ধারণী কোনো বৈঠক নয়, যেটি আগামী 8 অথবা 9 তারিখে তারা চূড়ান্তভাবে আরও বৈঠক করবেন এবং তারপর হয়তো সংবাদ সম্মেলন করে IMF এর পক্ষ থেকে জানানো হবে যে এই তৃতীয় যে কিস্তিটি নিয়ে আলোচনা হচ্ছে এটি বাংলাদেশ পাচ্ছে কিনা। তবে আমরা দেখেছি যে আজকের এই বৈঠকে মোটামুটি বাংলাদেশ ব্যাংক এবং এই অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক
অর্থনীতি বিভাগ এর কর্মকর্তারা এখানে ছিলেন, বড় পর্যায়ের কোনো কর্মকর্তা এখানে ছিলেন না, এবং মধ্যম সারির কর্মকর্তাদের কাছ থেকে আইএমএফের বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা বিভিন্ন কিছুই আসলে জানতে চেয়েছেন। দীর্ঘ বৈঠক হয়েছে, সকাল 9:30 থেকে শুরু হয়েছিল এই বৈঠক এবং কিছুক্ষণ আগেই দেখলাম যে এই আইএমএফের কর্মকর্তারা এখান থেকে বের হয়ে গেল। মোটামুটি এক ধরনের চেপে যাওয়ার একটা মনোভাব আমরা দেখেছি। কোনো কর্মকর্তারা বিস্তারিত বলেননি, তবে মোটা দাগে আমরা নানানভাবে খোঁজখবর নিয়ে যেটি জানতে পেরেছি যে বাংলাদেশি কর্মকর্তারা এটাই বলছেন যে জুন নাগাদ এই তৃতীয় কিস্তির যে অর্থ ছাড় সেটি হতে পারে এবং এই যে পূর্ব মূল্যায়ন কমিটিটি এরা ঢাকা ছেড়ে যাওয়ার আগে এটি যে অনুমোদন হবে তৃতীয় কিস্তিটি বাংলাদেশের জন্য সেটির হয়তো একটি ঘোষণা দিয়ে যেতে পারে। তারা বলেছেন যে বাংলাদেশকে যে 10টি জায়গায় সংস্কার করতে বলেছিল আইএমএফ তার 9টিতেই সংস্কার হয়েছে। এই রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণে একটু ঘাটতি রয়েছে, কিন্তু অন্যান্য খাতে বেশ কিন্তু সংস্কার হয়েছে এবং যেই কারণে আইএমএফের কর্মকর্তারা এই যে খোঁজখবর নিচ্ছে প্রায় 14 দিন ধরে তারা এটি জানিয়েছে যে তারা সন্তুষ্ট। তো আমরা এখানে আছি, সব মিলিয়ে এই বাংলাদেশের কর্মকর্তারা এখনও বের হয়নি। তারা বের হলে হয়তো তাদের কাছ থেকে জানা যাবে যে আজকের এই বৈঠকের আসলে মূল আলোচ্য সূচি বা নতুন করে আর কোনো সিদ্ধান্ত হলো কিনা। তবে বড় দাগে যেটি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলার চেষ্টা করছেন যে এই যে ইতিবাচক মনোভাব এটি অর্থনৈতিক সংকট কিংবা এই সামষ্টিক অর্থনীতির যে একটা সংকটকাল অতিক্রম করছে বাংলাদেশ, সেখানে তো একটা বড় যোগান হবে কিংবা রিজার্ভ শক্তিশালী হবে। এর বাইরে বাংলাদেশ বৈশ্বিকভাবেও আসলে বাংলাদেশের ভাবমূর্তিটা বাড়বে। বিশেষ করে বড় বড় যে উন্নয়ন সহযোগীরা রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এই সমস্ত উন্নয়ন সহযোগীদের কাছেও এই আইএমএফ যদি তাদের কিস্তি অব্যাহত রাখে সেখানে তাদের কাছেও বাংলাদেশের মর্যাদা বাড়বে। তো এই ছিল নাফি অর্থ মন্ত্রণালয় থেকে আমার কাছে থাকা সবশেষ। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে আইএমএফ, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। ক্ষমতা থাকলেই আর ঢাকার রাস্তায় ভাঙা যাবে না ট্রাফিক আইন। রাস্তার নির্দেশক বাতিল সংকেত না মানলেই আপনার মোবাইলে চলে যাবে মামলার কাগজ। পুলিশ নয়, এই মামলা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। দিনক্ষণ ঠিক হলে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 7টি পয়েন্ট ও 61টি ইন্টারসেকশনে চালু হবে এআই ট্রাফিক সিস্টেম। বিস্তারিত রেজাউল করিমের ক্যামেরায় আরিফ হোসেনের বিশেষ প্রতিবেদনে। পানি তো আমাদের সমস্যা আছেই, কারণ আমরা অনেক সময় বেশিরভাগ ফিল্টার পানি খাওয়ারই চেষ্টা করি, সবসময় সেটাও পাওয়া যায় না। ভর দুপুরে গুলশান 2 মোড়ে হাতের ইশারায় একাই ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন ইসমাইল, যদিও দায়িত্বে 4 জন 8 ঘন্টার জন্য। প্রখর রোদ আর তীব্র গরমে হাঁসফাঁস এই পুলিশ সদস্যরা একটু স্বস্তির জন্য ভাগ করে নিয়েছেন তাদের দায়িত্ব। কত বছর এভাবে কাজ করছেন আর সমস্যাই বাকি। কষ্ট হলে তো আমাদের পেশাগত দায়িত্ব, এটা আমার তো সুযোগ নেই অন্য জায়গায়, রোদে থাকতেই হবে সবসময়। আমাকে ওয়াশরুমটা সমস্যা বেশি, কারণ আমাদের পর্যাপ্ত ওয়াশরুম নাই। কারণ আপনাদের যেগুলো হয় আমাদের বিভিন্ন যাওয়া লাগে, পাবলিক টয়লেটে যাওয়া লাগে, সেরকম ভালো ব্যবস্থা নাই। তাছাড়া আমাদের বিভিন্ন টাওয়ারে যাওয়া লাগে, অনেক সময় তালামারা থাকে, যেতে পারি না। ধারণ ক্ষমতার থেকে ঢাকার রাস্তায় গাড়ির পরিমাণ অনেক বেশি। তার সাথে রিক্সা, ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেলের খামখেয়ালি আচরণ রুখতেই হিমশিম খাচ্ছে পুলিশ। প্রতিনিয়ত আইন অমান্যের মামলা দিয়েও থামানো যাচ্ছে না এই নৈরাজ্য। আইন ভাঙছেন, মনে করছেন ট্রাফিক পুলিশ নেই, তাই কেউ কিছু দেখেনি, মামলা হবে না। সেই দিনে শেষ হতে যাচ্ছে। রাজধানীতে বসছে এআই ট্রাফিকিং সিস্টেম। আপনি ট্রাফিক রুল ভাঙলেই আপনার বাসায় স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে মামলার কাগজ। উত্তর সিটি কর্পোরেশনের 7টি পয়েন্ট ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 61টি সড়ক সংযোগ স্থলে লাগানো হয়েছে এআই ট্রাফিকিং সিস্টেম। স্মার্ট বাংলাদেশে এই হাত দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। গুলশান 2-এর যে সিগন্যালটি আছে এটি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে চালানো হচ্ছে। আইনকে বাস্তবায়ন করার জন্য, আইনের জরিমানা করার জন্য, যে আইন অমান্য করলো তাকে ধরার জন্য কিন্তু পুলিশ দেখবে। কিন্তু শনাক্ত করেছি প্রায় 61টি ইন্টারসেকশন, যেটা এআই বেস হিসাবে এটি পরিচালিত হবে। বর্তমানে এটি আমরা কনসালটেন্ট নিয়োগ করেছি, তারা এগুলার সম্ভাব্যতা যাচাই করছে এবং মোটামুটি প্রাথমিক যে রিপোর্টটা তারা দিয়ে দিয়েছে। রাজধানীতে 5000-এর বেশি পুলিশ নিয়ন্ত্রণ করছে ট্রাফিক।
কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রাফিকিং সিস্টেম চালু হলে হাত ছেড়ে বাঁচবে পুলিশ, কমবে পুলিশের স্বাস্থ্য ঝুঁকি। মন্তব্য রাজধানী পুলিশ প্রধানের। সিগন্যাল লাইট চালু হলে কিন্তু পুলিশের পক্ষে এটি নিয়ন্ত্রণ করা অত্যন্ত সহজ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনার পুলিশের যে সংখ্যা সেখানে লাগে সেটিও কিন্তু কমে যাবে, অর্থাৎ জনবলের সংখ্যাও কিন্তু আমাদের তখন কম লাগবে এবং সবসময় যে দাঁড়িয়ে থাকতে হবে তাও দাঁড়িয়ে কিন্তু তখন পুলিশকে রাস্তার ভিতরে রোদের ভিতরে সেভাবে দাঁড়িয়ে থাকতে হবে না। তো সেটি যাতে তাড়াতাড়ি বাস্তবায়ন হয় সেটি ঢাকা মেট্রোপলিটন পুলিশও চায়, আমি মনে করি এই ঢাকা শহরবাসী সবাই সেটি চায়। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে আগেও কয়েকটি প্রকল্প হাতে নিয়েছিল দুই সিটি কর্পোরেশন। সেগুলোর কয়েকটি বাস্তবায়ন হলেও সুফল পায়নি সাধারণ মানুষ। আবারও নির্ভর করতে হয়েছে হাতের ইশারার ট্রাফিকিং সিস্টেমের উপর। ঢাকা শহরের ট্রাফিক সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য উপযোগী না। খেয়াল রাখতে হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা এমন কিছু না, মহা ঔষধ না যে সেই আমার সমস্যার সমাধান করে দিবে। যেই কাজ বারবার করতে হয় সেই কাজটা আমি না করে আমি প্রযুক্তির মাধ্যমে করতে পারি, কিন্তু সিস্টেমটা তো ডিসিপ্লিন হতে হবে। রাস্তার লেন নির্ধারণ করে গাড়ি চলাচলে বাধ্য না করা গেলে এই প্রকল্প কতটুকু আলোর মুখ দেখবে তা নিয়েও প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের। আরিফ হোসেন, এখন ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 7টি পয়েন্ট ও 61টি ইন্টারসেকশনে চালু হচ্ছে এআই ট্রাফিক সিস্টেম। এ বিষয়ে আরও জানাতে গুলশান 2 থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। প্রথমেই জানতে চাই শাহাদাত অভ্রের কাছে যে অভ্র, এআই ট্রাফিক ব্যবস্থাপনা রাজধানীর যানজটকে সহনীয় করতে সত্যিকার অর্থে ভূমিকা রাখতে পারবে কিনা? বন্যা, আপনি যেমনটা বলছিলেন যে ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু হচ্ছে অনেক দিন ধরেই ব্যর্থ হচ্ছিল। যেই বাতির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাটা অনেক দিন বন্ধ থাকার পরে এবার কিন্তু হচ্ছে এআই এর মাধ্যমে চালু হয়েছে এই ট্রাফিক ব্যবস্থা। আমি গুলশান 2 আছি এই মুহূর্তে। এই পুরো জায়গা জুড়ে পুরো গোল চত্বর, 2 নম্বরের গোল চত্বরেই কিন্তু হচ্ছে বসানো হয়েছে বাতি, যেখানটায় কিনা আছে টাইমিং সিস্টেম। আশেপাশের যে যানজটপূর্ণ এলাকা যেটা আছে সেই এলাকার প্রতি হচ্ছে এই এআই খেয়াল রাখবে এবং এআইগুলো হচ্ছে কাজ করবে মূলত যেই পাশটায় জ্যামজট বেশি সেই পাশটায় কিন্তু হচ্ছে সময়টা কম দিবে। যেমন হচ্ছে যেই পাশটায় জ্যাম বেশি দেখবে সেই পাশটায় 30 সেকেন্ড থাকবে, আর অন্যান্য যেই জায়গা থাকবে সেই জায়গাটা কিন্তু হচ্ছে থাকবে হচ্ছে 1 মিনিট থেকে শুরু করে 90 সেকেন্ড পর্যন্ত। এই যে এই সময়গুলো কিন্তু ঠিক করবে হচ্ছে এআই একা নিজেই, যে সারা ঢাকা শহরের যানজটের ব্যবস্থাপনার উপর ভিত্তি করে। তো এটা শুধুমাত্র যে 2 নম্বর সিগন্যালে আছে এমনটা নয়, বরঞ্চ হচ্ছে সারা ঢাকা জুড়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 7টি সিগন্যাল যেই মোড়গুলো আছে 7টি মোড় এবং হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 61টি মোড়ের কিন্তু হচ্ছে চিহ্নিত করা হয়েছে। সেখানে কিন্তু বসানো হবে এ ধরনের এআইয়ের মাধ্যমে ট্রাফিক সিগন্যাল। আর কেউ যদি হচ্ছে ভেঙে কোনো ধরনের আইন ভঙ্গ করে সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে অটোমেটেডভাবে তার জরিমানা কিন্তু হচ্ছে চলে যাবে। কোনো ধরনের ট্রাফিক কিন্তু কাজ করবে না। একটা সময় এমনটা হবে, এখনও এটার কাজ চলছে, এখনও এটি বাস্তবায়ন এখনও বাকি, যেটি কিন্তু বলছিল আমাদের কাছে ট্রাফিক বিভাগের একজন। এবং একই সাথে কিন্তু এই মুহূর্তে ট্রাফিক পুলিশ কাজ করছে, তার সাথে সাথেই কিন্তু এই সিগন্যাল বাতিও চলছে। এর মূল কারণ অনেকেই কিন্তু এই বাতির সাথে অনেক দিন ধরে পরিচিত নয়, যার কারণে অনেকেই এই ধরনের সিগন্যালগুলো মানছে না। যার মূল কারণটাই মূলত হচ্ছে এই যে যারা সচেতন না তাদেরকে সচেতন করতেই কিন্তু হচ্ছে এই ট্রাফিকরা কাজ করছে। এবং যে জরিমানার ব্যবস্থা সেটিও কিন্তু হচ্ছে ট্রাফিকরা এখনও ম্যানুয়ালি করছে। তবে একটা সময় আসবে, মানে কিছুদিনের মধ্যেই এই ব্যবস্থাটাও চলে আসবে এর মাধ্যমে। এখনও যেই যন্ত্র ডিভাইসগুলো হচ্ছে বসানোর কাজ চলছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বর্ণা। নাফি, এআই সিস্টেম চালু হলে এআই ট্রাফিক সিস্টেমটির সুফল আসলে রাজধানীবাসী কিভাবে পাবেন বা কিভাবে সিস্টেমটি কাজ করবে সেই সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত অভ্র। এআই ট্রাফিক সিস্টেমের পরিবার জানাতে চাই তীব্র যানজটের খবর। বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার খোঁড়াখুড়িতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। সড়কে যানজটের খবর জানাতে রাজধানীর টিকাটুলি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝারি লিমন। কয়েকদিন থেকে টিকাটুলি রাস্তায় তীব্র যানজট দেখা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের বিশেষ কোনো তৎপরতা দেখছেন কিনা জানাবেন।
নাফি বিভিন্ন উন্নয়নমূলক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, সিটি কর্পোরেশন, ওয়াসা, ডিপিডিসি, এই সমস্ত সংস্থাগুলো রাস্তার বিভিন্ন অংশে খোঁড়াখুড়ি করছে। গত কয়েক মাস ধরেই বিভিন্ন পয়েন্টে, রাজধানীর প্রায় 90টি পয়েন্টে গত এপ্রিল মাসে সিটি কর্পোরেশন এর সমস্ত খোঁড়াখুড়ির অনুমতি দিয়েছে তাদের আয়ত্তে যে সমস্ত সড়কগুলো রয়েছে। আপনি ট্রাফিক পুলিশের কথা যেটি বলছিলেন, ট্রাফিক পুলিশের এখানে আসলে বলার বা তাদের করার কিছু নেই বলতেই বোঝা যায় সড়কের চিত্র যেটি রয়েছে। এই মুহূর্তে টিকাতলির কথা যদি আমি বলতে চাই, এই পয়েন্টটিতে গত কয়েকদিন ধরে খোঁড়াখুড়ির ফলে যেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সেটি একেবারেই স্পষ্ট। এটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কটি দিয়ে রাজধানীর অভ্যন্তরে যে সমস্ত বাস আছে সেগুলো চলাফেরা করে, পাশাপাশি মতিঝিল এবং আরামবাগ থেকে দূরপাল্লার বাসগুলো ছাড়ে, চট্টগ্রাম এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাসগুলো যায়। অর্থাৎ রাজধানীর অভ্যন্তরীণ এবং দূরপাল্লার বাস সব মিলে একেবারে সড়কের যেই যানজটের চিত্র খোঁড়াখুড়ির ফলে সেটি একেবারেই স্পষ্ট। পাশাপাশি এই সড়কটিতে চলাফেরা করতে আমরা দেখেছি যে 3 চাকার যে সমস্ত বাহনগুলো রয়েছে, বিশেষ করে সিএনজি এবং রিক্সা, এই সিএনজি এবং রিক্সার যে সমস্ত যাত্রীগুলো রয়েছে তারা অত্যন্ত ঝুঁকিতে তারা এই সড়কটি ব্যবহার করছে। আমরা দেখেছি যে গত 2-1 দিন ধরে রাজধানীতে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলে আর এই খোঁড়াখুড়ি দুটো মিলে একেবারে ভোগান্তির যে চিত্র একেবারে রাজধানীর বাসীর একেবারে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এই সড়কটিতে যে ডিপিডিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খোঁড়াখুড়ি করছে। গত 2 দিন যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের ফলে যেই খোঁড়াখুড়ি যে লাইনটি সেটিতে পানি জমে গিয়েছে, ফলে সড়কটির যে ভাঙারও শুরু হয়ে গেছে একটি অংশ দিয়ে। পাশাপাশি যেই খানাখন্দ, সেই খানাখন্দ এবং এই খোঁড়াখুড়ি দুটি মিলে একটি একাকার হয়ে গেছে সড়কের চিত্র। আমরা সকালবেলা দেখেছি যে সিটি কর্পোরেশন থেকে একটি ট্রাকে করে যে সমস্ত জায়গাগুলোতে পানি জমে গিয়েছে এবং খানাখন্দ তৈরি হয়েছে বৃষ্টিপাতের ফলে পানি জমেছে, সেখানে কোনো রকমের বালু বা সুরকি দিয়ে চেষ্টা করছে যে কোনো রকমের যাতে যানজটটা যাতে কোনোভাবে কমানো যায়, কিন্তু একেবারেই যে যানজটটা নিয়ন্ত্রণে আসছে বা কমছে সেটি বলা যায় না। আর এখন দুপুরবেলার চিত্র এরকম দেখা যাচ্ছে টিকাতলির এই প্রান্তনে, যখন অফিস আদালত ছুটি হবে, যেহেতু ব্যাংকপাড়া হিসেবে পরিচিত আমাদের এই টিকাতলি এলাকাটি, সেই ব্যাংকপাড়া যখন ছুটি হবে অর্থাৎ 4টা-5টার দিকে যখন ছুটি হবে তখন এই যে চিত্র রয়েছে সড়কের, এই চিত্র আরও ভয়াবহ রূপ ধারণ করবে। আমি কয়েকজন পথচারীর সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে মতিঝিল থেকে এই টিকাতলি এলাকা পর্যন্ত আসতে 5 মিনিটের রাস্তা অনেক সময় ঘন্টার পর ঘন্টাও লেগে যাচ্ছে। আরেকটি যেটি যে বৃষ্টিপাতের ফলে একটি ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। সব মিলে বলা যায় যে এই খানাখন্দের ফলে যে যানজটের সৃষ্টি হয়েছে শুধু একারমাত্র ট্রাফিক পুলিশ দিয়ে আসলে সম্ভব নয়, ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও হিমশিম খেতে হচ্ছে। আরেকটি যেটি বলছিলাম যে 3 চাকার যে সমস্ত বাহনগুলো রয়েছে, রিক্সা এবং সিএনজি ব্যবহারকারীরা বেশি বিপাকে পড়ছে। পাশাপাশি বড় বাসগুলো আমরা দেখছি যে যেহেতু রাস্তা শুরু হয়ে যাচ্ছে, এখান থেকে 2-3টি পয়েন্ট থেকে এসে শুরু হয়ে যাচ্ছে, সেখানেও তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। সব মিলে বলা যায় যে এক প্রকারের সড়কে যে সমস্ত যে যানবাহনগুলো চলছে সেটি খুব তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, মানুষেরও ভোগান্তি বাড়ছে। তো এই ছিল রাজধানীর টিকাতলি থেকে তীব্র যানজটের সবশেষ খবর। রাজধানীতে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার খোঁড়াখুড়িতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। সে খবর জানাচ্ছিলেন মাঝার ইমন। টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে ফিরেছে স্বস্তি। তীব্র গরমের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে নগরবাসী। আবহাওয়া অফিস বলছে আগামী সপ্তাহ পর্যন্ত সারা দেশে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। এতে আপাতত তাপপ্রবাহ থাকবে না। এছাড়া 15 মের পর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ। ফরাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। পুরো এপ্রিল জুড়ে তাপপ্রবাহে পুড়ে জনজীবন ছিল অতিষ্ঠ। রোববার রাতে বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টি নিয়ে আসে স্বস্তি। বহুল কাঙ্ক্ষিত এই বৃষ্টিতে শহর জুড়ে নেমে আসে প্রশান্তির ছায়া। মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। রাতে বৃষ্টির পর যেন আরো সবুজ ও সতেজ হয়ে উঠেছে গাছের পাতা। এমন আবহাওয়া উপভোগে অফিস থেকে ছুটি নিয়ে চন্দ্রিমা উদ্যানে বারিক আসা দম্পতি। এতদিন তীব্র গরমে বাইরে বের হওয়াই ছিল দায়। তাপমাত্রা কমায় যেন মিলেছে মুক্তির স্বাদ। আমি আজকে অফিস ছুটি নিয়েই এই ওয়েদারটা এনজয় করার জন্য এই যে এই রোডটাতে আসছে, এই রোডটাতে এত বেশি কৃষ্ণচূড়ার গাছ যেটা মানে বিমোহিত করে। অনেক দিন ধরে একটা অপেক্ষা ছিল মানে এই ওয়েদারটার জন্য, মানে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার মনে হয় সেটা আমরা পেয়ে গেছি। এদিকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষও ফেলেছে স্বস্তির নিঃশ্বাস। কর্মক্ষেত্রে যাতায়াতেও কমেছে ভোগান্তি। আগের থেকে অনেক সুস্থ আছে, আগে তো 1 সপ্তাহ আগে সেরকম গরম ছিল। কাল বৃষ্টি হওয়ার পর থেকে ঠান্ডায় একটু খুব শান্তি পাওয়া যাইতেছে। ভালোই তো লাগছে, যাত্রী নিয়ে মনে করেন যে ক্যাপ্টেনই স্বস্তি পাচ্ছি, বাতাস আবহাওয়া সুন্দর পরিবেশ এখন পাচ্ছি আর কি। মাথার চুলে বাঁধা ফিতার এই উড়োউড়ি বলে দেয় কতটা স্বস্তিতে শিক্ষার্থীরাও। ফুরফুরে মেজাজে তারাও ফিরেছে শ্রেণীকক্ষে। এখন বৃষ্টি পড়ছে আর ঠান্ডাও, এর জন্য শান্তিতে ক্লাসটা করা যাচ্ছে। যারা কর্মজীবী তাদের জন্য গরমটা খুবই অস্বস্তিকর ছিল, আর এখন যেহেতু আবহাওয়া ঠান্ডা,
সব কিছু দিক থেকেই আমরা মানে যে কোনো জায়গায় অফিস বলেন যে কোনো কাজের ক্ষেত্রেই আমরা খুব স্বস্তির সাথে কাজটা করতে পারছি। আবহাওয়া অধিদপ্তর দিচ্ছে সুখবর। জানানো হয়েছে 12-13 মে পর্যন্ত ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। 1 থেকে 1.5 ঘন্টা করে হতে পারে দমকা হাওয়া সহ ঝড় ও বৃষ্টি। এতে আপাতত থাকবে না তাপপ্রবাহ। 11 তারিখ বা 12 তারিখ পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে। সেই বৃষ্টিপাতের সাথে দমকা হাওয়া থাকবে, কখনো কখনো বজ্রপাত হবে এবং কখনো কোনো শিলা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আশঙ্কার কথা হলো এই সময় কিন্তু প্রচণ্ড বজ্র মেঘমালা সৃষ্টি হয়ে থাকে। আকাশে যতক্ষণ পর্যন্ত বজ্র মেঘমালা থাকবে ততক্ষণ পর্যন্ত যাতে মানুষ এই নিরাপদ আশ্রয়ে থাকে, জানমাল রক্ষা। এদিকে 15 তারিখের পর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। টানা তাপদাহের পর ময়মনসিংহে দুদিনের বৃষ্টিতে স্বস্তি এসেছে জনজীবনে। শ্রমজীবী মানুষের মাঝে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। এ নিয়ে আরো জানাতে নগরীর টাউন হল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। যাচ্ছি তার কাছে। হারুন, ময়মনসিংহে গত রাতের বৃষ্টি হয়েছে এবং জানতে চাই এই বৃষ্টির পর সর্বশেষ তাপমাত্রা কতটা রেকর্ড করা হয়েছে? বন্যা টানা তাপপ্রবাহের পর কিন্তু ময়মনসিংহে গত দুদিন ধরে বেশ স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ যে গরমের তাপদাহের কারণে একটি অসহনীয় অবস্থার মধ্যে ছিলেন, সেটি কিন্তু একেবারেই কেটে গিয়েছে। আজকের আবহাওয়ার কথা যদি বলি, একেবারেই এখন মেঘাচ্ছন্ন আকাশ এবং শীতল যে বাতাস, সেগুলো শীতল বাতাস কিন্তু বইছে, যার কারণে কিন্তু মানুষের মাঝে বেশ স্বস্তি ফিরে এসেছে, কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। মানুষ যারা কাজকর্মে রয়েছেন, বিশেষ করে শ্রমজীবী মানুষ, তারা কিন্তু স্বস্তিতে তাদের যে কাজ সেটি করতে পারছেন। আমরা রিক্সা চালক থেকে শুরু করে যারা কায়িক পরিশ্রমে কাজ করেন, সবাই কিন্তু সবার মধ্যেই একটা স্বস্তি এসেছে এবং তারা স্বাভাবিকভাবেই তাদের যে কাজকর্ম সেটি করতে পারছেন, যে কাজটা তাপপ্রবাহের কারণে ব্যাহত হচ্ছিল। গত রাতেও কিন্তু ময়মনসিংহ নগরীতে বৃষ্টি হয়েছে। ময়মনসিংহ নগরী সহ আশপাশের বিভিন্ন উপজেলায়ও বেশ বৃষ্টি হয়েছে এবং আমরা আবহাওয়া অফিসে খবর নিয়েছিলাম। আবহাওয়া অফিস যেটি বলছে, স্থানীয় আবহাওয়া অফিস, তারা গত রাত 2টার দিকে প্রায় 20 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন এবং বৃষ্টির সাথে কিন্তু শিলাবৃষ্টিও হয়েছে, যার কারণে বিভিন্ন উপজেলায় আমরা খবর পেয়েছি যে কিছু কিছু ফসলের ক্ষতি হয়েছে অতিরিক্ত শিলাবৃষ্টির কারণে। তবে তাপপ্রবাহ কিন্তু একেবারেই কমে গেছে। এখন দুপুর 12টায় স্থানীয় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 24.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ একেবারেই একটি সহনশীল পর্যায়ে রয়েছে তাপমাত্রা, যার কারণে কিন্তু মানুষের মাঝেও বেশ স্বস্তি ফিরে এসেছে। মানুষ যে টানা তাপপ্রবাহের মাঝে যে কষ্ট করেছিলেন, সেই কষ্ট কিন্তু একেবারেই দূর হয়ে গেছে। এবং আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আজ রাতেও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টিরও আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে কিন্তু এই টানা তাপপ্রবাহের পর এখন বেশ স্বস্তি ফিরে এসেছে ময়মনসিংহের জনজীবনে। তো এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ খবর। বর্ণা। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ। রাজধানীর কুড়িলে চলছে 16তম ডেনিম এক্সপো। সেখানে আছেন সহকর্মী আতাউর নিয়ন, যুক্ত হচ্ছে তার সাথে। আতাউর, প্রদর্শনীতে কি কি ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে? প্রদর্শনীতে এছাড়া বিদেশি ক্রেতারা অংশ নিয়েছেন কিনা জানাবেন। যেমনটি বলছিলেন নাফি, যে দুদিন ব্যাপী রাজধানী কুড়িলে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ডেনিম যে প্রোডাক্টটি রয়েছে বা ডেনিম যেই ফেব্রিক্স আমরা বলে থাকি, সেই ফেব্রিক্সে নিয়ে একটি এক্সপো 16তম বারের মতো এটা আয়োজিত হচ্ছে, যেটা আজ এবং আগামীকাল দুদিন ব্যাপী এখানে থাকবে। তো সেক্ষেত্রে এখানে বলি যে এখানে শুধুমাত্র ডেনিমের পণ্য যে এখানে প্রদর্শনী হচ্ছে, বিষয়টি এরকম নয়। ডেনিমের পণ্যের সাথে সম্পর্কিত যে আরও বিষয়গুলো আছে, যে এটি তৈরিতে কী ধরনের কেমিক্যাল ব্যবহার হয়ে থাকে, এটার সাথে আর কীভাবে এটিকে তৈরি, যেমন একটি ডেনিম পণ্য তৈরিতে এটা পরিষ্কার করার বিষয় আছে, পানি দিয়ে ধোয়ার বিষয় আছে, সেক্ষেত্রে মেশিন ব্যবহার করা হয়ে থাকে। সেই মেশিনটি এখানে হয়তো নিয়ে আসা হয়নি, তবে সেই মেশিনের সাথে সম্পর্কিত কিন্তু স্টল এখানে আছে, যেখানে মেশিন একই দিনে ঘন্টায় বা প্রতিদিন কি পরিমাণ পণ্য পানি দিয়ে ওয়াশ করা যায় সেই বিষয়েও কিন্তু এখানে স্টল নেওয়া হয়েছে। এছাড়া আরও বলে থাকি যে এখানে মূলত যেই ডেনিমের
যেই আন্তর্জাতিক যেই প্রতিষ্ঠানগুলো আছে, কিছু প্রতিষ্ঠান আছে গত কয়েক বছর ধরে বাংলাদেশে ব্যবসা করছে, এছাড়া তারা আবার নতুন করে এখানে স্টল দেওয়ার কারণ হিসেবে বলছে যে তারা কেউ এখানে নতুন কারখানা স্থাপন করতে চায়, এই জন্য তারা মেলায় এসেছে যে এখানে আসলে পণ্যের চাহিদা কেমন, তারা কি পরিমাণ অর্ডার এখান থেকে পাচ্ছে সেই বিষয়ে তারা দেখার জন্য কিন্তু এখানে মেলাতে স্টল দিয়েছে। এছাড়া বলে থাকি আজকে যখন এখানকার কিছু স্টল প্রতিনিধির সাথে কথা বলছি, তারা ডেনিমের যে ভবিষ্যৎ মানে আছে সেই বিষয়ে কিন্তু তারা বলেছে যে ডেনিমের ফেব্রিক্সের যেই পণ্যটি এটি কিন্তু প্রতি বছর বা প্রতিনিয়ত কিন্তু বাড়ছে, চাহিদা বাড়ছে, বিভিন্ন ধরনের ডেনিমের বিভিন্ন মান ভেদে কিন্তু পণ্য তৈরি করা হচ্ছে, প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করছে গার্মেন্টস সেক্টরের কোম্পানিগুলো। তবে এটা যে দাম রয়েছে, দামের ক্ষেত্রে কিন্তু তারা অনেকটা হতাশা প্রকাশ করেছেন, কারণ তারা বলছেন যে আন্তর্জাতিক যে বৈশ্বিক অর্থনৈতিক সংকট চলছে, সেই অর্থনৈতিক সংকটের সময়ে ডেনিমের যেই উৎপাদন খরচ সেটা বৃদ্ধি পেলেও কিন্তু তারা সেই উন্নত মানের দাম বা সেই চাহিদা অনুযায়ী দাম কিন্তু তারা পাচ্ছেন না। তারা যেই ধরনের মুনাফা আশা করেন যে একটি পণ্য উৎপাদন থেকে কিভাবে কত একটা ভালো মানের মুনাফা করবেন আন্তর্জাতিকভাবে পণ্যটি রপ্তানি করে, সেই রপ্তানি মূল্যটি কিন্তু তারা না পাওয়ার কারণে অনেকটা হতাশা প্রকাশ করেছেন, যেই কারণে কিছু কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তারা রপ্তানিতে না যে দেখা যাচ্ছে যেই দেশে তাদের পণ্যটি রপ্তানি হয়ে থাকে বা যেই দেশে তারা চাহিদা বা বিক্রির বেশি পেয়ে থাকে সেই দেশে তারা কিছু প্রতিষ্ঠান কিন্তু ফ্যাক্টরি বা কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে তাদের উৎপাদন খরচ অনুযায়ী যদি তারা মুনাফা বেশি করতে নাও পারে সেক্ষেত্রে যেন তারা তাদের যেই উৎপাদন ব্যয় আছে সেটি কমিয়ে এনে বা রপ্তানি খরচটা কমিয়ে এনে তারা এখানে কিছুটা বেশি বাড়তি মুনাফা করতে পারে, সেই বিষয়ে কিন্তু তারা অনেকে আশা প্রকাশ করেছেন। তো তারা ধারণা করছেন যে এই মেলা থেকে কিন্তু একটি ভালো মানের অর্ডার তারা এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং পরবর্তীতে আরও তারা এই বিষয়ে ভালো অর্ডার মানে যারা আজকে অর্ডার দিচ্ছেন না তাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করে তাদেরকে কাছেও পণ্য বিক্রির একটি আশা কিন্তু এই স্টল যারা দিয়েছেন তারা কিন্তু আশা করছেন। তো এই ছিল মেলা থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর কুড়িলে চলছে ১৬তম ডেনিম এক্সপো, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতারুনিয়ন। উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী প্লট বরাদ্দ দিতে পারছে না বগুড়া বেসিক। এছাড়া 10 বছর ধরে ঝুলে আছে বেসিক উত্তরাঞ্চল কৃষি পণ্য প্রক্রিয়াকরণ শিল্প পার্ক। প্রকল্পটি বাস্তবায়িত হলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান ছাড়াও পরিবেশ সুরক্ষার পাশাপাশি বছরে সরকারের রাজস্ব আসবে প্রায় 1000 কোটি টাকা। রবিউল ইসলাম ও সাইফুল সাগরের ক্যামেরায় আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। সনাতন পদ্ধতি ছেড়ে আল মদিনা মেটালের মতো বগুড়া বিসিকে একাধিক প্রতিষ্ঠান এখন আধুনিক প্রযুক্তি নির্ভর। এর সঙ্গে দক্ষ শ্রমিকের সমন্বয়ে তৈরি হচ্ছে কৃষি প্রকৌশল, টিউবওয়েল, লাইনার পিস্টনের মতো বিভিন্ন যন্ত্রাংশ। 1960 সালে 31 লাখ টাকা বিনিয়োগে যাত্রা শুরু হয়েছিল বগুড়া বিসিকের। দ্বিতীয় দফায় সম্প্রসারণ সহ ব্যয় 1,71 লাখ টাকা। গেল 64 বছরে এ প্রতিষ্ঠানটির বিনিয়োগ অন্তত 1000 কোটি টাকা ছাড়িয়েছে। প্রায় 3000 কোটি টাকা ছাড়িয়েছে এখানকার বার্ষিক উৎপাদন, যেখান থেকে 2021-22 অর্থ বছরে সরকার রাজস্ব পেয়েছে প্রায় 164 কোটি টাকা। এখন বগুড়া বিসিক দেশের কৃষি যন্ত্রাংশের 80% চাহিদা পূরণ করছে। এর বাইরে ভারত, নেপাল সহ বিভিন্ন দেশে সেন্ট্রিফিউগাল পাম্প সহ রপ্তানি করছে বিভিন্ন কৃষি যন্ত্রাংশ ও ওষুধ। তবে বিসিকের 230টি প্লটের সবগুলো বরাদ্দ হয় এখন শহরের যেখানে সেখানে গড়ে উঠছে কলকারখানা। এতে শব্দ, বায়ু আর পরিবেশ দূষণ বাড়ছে বগুড়া শহরে। এগুলো যদি একটা সমন্বিত শিল্পকে যদি আমরা একটি ছাতার নিচে নিয়ে আসতে পারি তাহলে যেমন বিদ্যুতের সাশ্রয় হবে, যেমন আপনাদের পয় নিষ্কাশনের জায়গাটা কিন্তু আমাদের সুন্দর থাকবে, পরিবেশটাকে আমরা সুন্দর রাখতে পারবো। যারা দীর্ঘদিন ধরে এই লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সাথে যারা জড়িত তাদের তো জায়গার দরকার, তাদের যথোপযুক্ত পরিবেশ দরকার। একই সাথে আমরাই বলছি যে আমাদেরকে একটা নিরাপদ একটা জায়গা দেওয়া হোক।
এমন অবস্থায় এখানকার শিল্প উদ্যোক্তাদের অনেক দিনের দাবি বিসিক সম্প্রসারণ হলে এক ছাতার নিচে চলে আসবে ভাসমান সকল কলকারখানা, বাড়বে কর্মসংস্থান। এছাড়া আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বছরে সরকারের রাজস্ব আয় হবে অন্তত 1000 কোটি টাকা। এখানে তো আপনার খালি আমাদের ফাউন্ডারি তো হবে না, অনেক ইন্ডাস্ট্রি এখানে হবে। তো অনেক ইন্ডাস্ট্রি হলে এখানে কর্মসংস্থান বাড়বে, সরকারের এখানে রাজস্ব বেড়ে যাবে। নতুন যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে এটা কিন্তু আপনার পরিবেশ বান্ধবী হচ্ছে এখন, এবং তারা আধুনিক সব কিছু সরঞ্জামাদি দিয়ে এখানে হচ্ছে, তাহলে তাদের এক্সপোর্টের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। আর আমরা যে পণ্য তৈরি করি বিদেশ থেকে তো পণ্য ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে, সব তো আমরাই নিজেরাই বগুড়াই তৈরি করা হচ্ছে। তো এখনও যেটুকু আসতেছে এটাও যেন না আসে, যেন এটা শূন্যর কোঠায় নিয়ে আসা যায়, সেই চেষ্টায় আমরা আছি, যে জন্য আমাদের আরও জায়গার দরকার। যদিও 10 বছর আগে দ্বিতীয় বিসিক শিল্প পার্কের প্রস্তাব করা হয়েছিল, পরবর্তীতে যার নামকরণ হয় উত্তরাঞ্চল কৃষি পণ্য প্রক্রিয়াকরণ শিল্প পার্ক। তবে এখনও একনেকে এটি ঝুলে আছে অনুমোদনের অপেক্ষায়। বিসিকের কর্মকর্তারা বলছেন, বগুড়া নাটোর মহাসড়ক সংলগ্ন শাহজাহানপুর এলাকায় 294 একর জায়গা জুড়ে প্রকল্পটি বাস্তবায়নে প্রচেষ্টার কমতি নেই। বিসিক কর্তৃপক্ষ দ্বিতীয় বিসিক শিল্প পার্কের একটা পরিকল্পনা গ্রহণ করেছে, যেটি প্রায় 300 একরের। এটা আমাদের একনেকে উচ্চ অগ্রাধিকার ভিত্তিতে আছে। আমরা আশাবাদী যে এখানে 1000 কোটি টাকার উপরে ব্যয় হলো, যেটি 2 বছরে এই টাকাটা উঠে আসা সম্ভব। শিল্প বিকাশে আগামী 2041 সালে সারা পৃথিবীতে আমরা নেতৃত্ব দেব, এবং বগুড়া যেহেতু উত্তরবঙ্গের হাব, কিভাবে দ্বিতীয় শিল্পাঞ্চল গঠন করা যায় তার প্রক্রিয়াধীন আছে আমি শুনেছি, সেটাকে আমি বেগবান করার জন্য চেষ্টা করব, আন্তরিকভাবে কাজ করব। কর্তৃপক্ষ বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানে গড়ে উঠবে অন্তত 1000 শিল্প কারখানা। আর এতে শুধু বগুড়া নয়, উত্তরাঞ্চল সহ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বিসিক কর্তৃপক্ষের প্রত্যাশা, 2 বছরের রাজস্ব আয় থেকে প্রকল্প ব্যয়ও তুলে নিতে পারবে সরকার। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্যান্য ওয়ার্ডগুলোর চেয়ে কিছুটা মশা কম 17 নম্বর ওয়ার্ডে। তবে সামনে ডেঙ্গু মৌসুম হওয়াতে শঙ্কামুক্ত হতে পারছেন না এই এলাকাবাসী। এদিকে এডিসের লার্ভা জন্ম নিতে পারে এমন পরিত্যক্ত পণ্যকে অব্যাহত রেখেছে উত্তর সিটি। সিউল আহমেদের প্রতিবেদন। রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ 1 ও 2, কুড়িল, কুড়াতলী, জোয়ার সাহারা, জগন্নাথপুর এলাকা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড। আর এই ওয়ার্ডের পাশ দিয়ে গেছে খিলক্ষেত কুড়িল খাল। পূর্বাচল 300 ফিট সড়কও এখানে। আর এলাকার প্রধান সড়কগুলোর পাশেই গড়ে উঠেছে অফিস পাড়া। এই কারণে রাজধানীর অন্যান্য ওয়ার্ডের চেয়ে 17 নম্বর ওয়ার্ড কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর গত বছরের তুলনায় মশার উপদ্রব এবছর কিছুটা কম, এমনটাই বলছেন এলাকাবাসী। এখন বৃষ্টি হয়েছে, এখন মশাটা হবে আর কি। বর্তমানে কিছুটা সহনীয় পর্যায়ে। এবার এখনো মশা কম দেখা যাচ্ছে, মশা এখনো হয় নাই। তাপ প্রবাহের পর বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে, আর সেই জমা পানি থেকে হতে পারে এডিসের লার্ভা। এলাকাবাসীর দাবি, মশার ওষুধ ছিটানোর ক্ষেত্রে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হতে হবে। যেভাবে করতেছে এর থেকে একটু উন্নত করে আর একটু ভালো কিভাবে করা যাবে, মানে আপনার মশা যত কমে যায়। স্প্রেটা করার সময় দেখা মশাগুলো একটু উপরে উঠে যায়, পরে আবার স্বাভাবিক। মোটামুটি মশার ওষুধ কিছুদিন আগে দিছে, অনেক কয়েকদিন দেওয়া হয় না। এদিকে সকালে রাজধানীর কুড়িল প্রগতি সরণিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও মশক নিধন অভিযানে অংশ নেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় এডিস মশার প্রজনন স্থল হিসাবে পরিচিত পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্যাদি সাধারণ মানুষের কাছ থেকে কিনে নেয় উত্তর সিটি কর্পোরেশন। এছাড়াও এলাকার বিভিন্ন বাসায় অভিযানও চালানো হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। আমাদের বাসা বাড়ি যদি আমরা নিজেরা পরিষ্কার করতে পারি, আজকে দোকান, আজকে অফিস, আজকে ঘর বাড়ি, যার যার বাসা বাড়ি আমরা যদি পরিষ্কার করি, তাহলে আমাদের এডিস মসকিটো হবে না। অফিস বাড়ি যে কোনো জায়গায় লার্ভা পেলে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সিউল আহমেদ, এখন, ঢাকা। দেশের বাইরের খবর। ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্রাজিলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 78 জনে। বাস্তুচ্যুত হয়েছেন 1 লাখের বেশি মানুষ। বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। এছাড়া একই সময় বন্যা ও বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য, আফ্রিকার দেশ কেনিয়া সহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশ। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান।
টানা কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিবন্দী ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সোলের বাসিন্দারা। 497টি শহরের 2/3 বেশি এলাকা পানিতে ডুবে থাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 1,15,000। হু হু করে বাড়ছে প্রাণহানির সংখ্যাও। এমনকি এখনও সন্ধান মেলেনি নিখোঁজ শতাধিক মানুষের। ভয়াবহ বন্যা ও ভূমিধসে কয়েকটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় থমকে আছে পরিবহন ব্যবস্থা। বন্যার ধ্বংসযজ্ঞে বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মানুষের দুর্ভোগ পৌঁছেছে সীমাহীন পর্যায়ে। তীব্র হচ্ছে বেঁচে থাকার লড়াই। দেশটির সিভিল ডিফেন্সের তথ্য বলছে খাবার পানির সংকটে রয়েছে 8 লাখের বেশি মানুষ। এই অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে বন্যা কবলিতদের উদ্ধারে দিনরাত কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। A gente não sabe como que vai estar a casa da gente, as coisas da gente, que tanto trabalho a gente passa, né, no dia a dia para construir, né, e para conseguir comprar. A gente depende muito de aeronave nesse momento, né, e estamos aguardando, principalmente o clima aí. পরিস্থিতি পর্যবেক্ষণে মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে নিয়ে রাজ্যটিতে ছুটে গেছেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এর জন্য নিরাপদ স্থান খুঁজে বের করার নির্দেশও দেওয়া হয়েছে। Que eu vim para cá que era que a gente pudesse ter uma visão pouco do significado da enchente junto com o governador. Então eles viram o estrago que a chuva está causando, não é que já causou, está causando a cidade de Porto Alegre, o estado do Rio Grande do Sul. এদিকে শনিবার ও রোববারের ভারী বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পানিতে তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট ও বাড়িঘর। হেলিকপ্টার দিয়ে তদারকি করা হচ্ছে বন্যা পরিস্থিতি। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে আনা হচ্ছে সেখানকার বাসিন্দা ও গৃহপালিত পশু পাখি। ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত আফ্রিকার দেশ কেনিয়াও, যেখানে প্রাণহানি 200 ছাড়িয়ে গেছে। এছাড়া ভারী বৃষ্টির কারণে ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশেও প্রাণঘাতী বন্যা হানা দিয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। 2050 সালের মধ্যে তাপপ্রবাহের সম্মুখীন হবে দেশের 3.5 কোটির বেশি শিশু, জানিয়েছে ইউনিসেফ। শিশু, অন্তঃসত্ত্বা নারীসহ দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে তীব্র তাপদাহের স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচাতে ইউনিসেফের সহযোগিতায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্য ঝুঁকি থেকে দেশের শিশুদের নিরাপদ রাখতে সহায়তা করবে এই পদক্ষেপ। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। চলতি মৌসুমে বাংলাদেশ প্রত্যক্ষ করল দাবদাহ। চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ঠেকে 43.8 ডিগ্রি সেলসিয়াস। দেশের অন্তত 25 জেলায় 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করে। তাপপ্রবাহের কারণে দফায় দফায় হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অফিস। বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে বায়ু দূষণ, রাসায়নিকের বিষাক্ততা, অপরিকল্পিত নগরায়ন, বিশুদ্ধ খাদ্য ও পানির সংকটে ভুগছে শিশুরা। সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে থাকা শিশু কিশোরদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে অনেক বেশি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদন বলছে, তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে বাংলাদেশে নির্ধারিত সময়ের আগে শিশু জন্মের হার 5% বেড়ে যাবে। বর্তমানে অপরিণত শিশু জন্মের হার 16.2%। ইউনিসেফের প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র তাপ প্রবাহের কারণে 2050 সাল নাগাদ ঝুঁকির মুখে পড়তে পারে এদেশের 99% শিশু, যেখানে 2020 সালে ঝুঁকির মুখে ছিল 26 লাখ শিশু। ইউনিসেফ বলছে, বর্তমানে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলা করছে 2 কোটি শিশু। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে তাই ইউনিসেফের সহযোগিতায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। মূলত সাধারণ মানুষের মধ্যে তাপদাহ নিয়ে সচেতনতা তৈরি যৌথ পদক্ষেপের মূল লক্ষ্য। দেশের সরকারি বিভিন্ন মন্ত্রণালয় সম্মিলিতভাবে তাপদাহের স্বাস্থ্য ঝুঁকি কমানোর নানা পদক্ষেপ সাধারণ মানুষের কাছে তুলে ধরবে। জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে গণমাধ্যম, বিভিন্ন সংস্থা। ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, প্রতিটি শিশুর সুস্থ পরিবেশে বাঁচার অধিকার আছে। এরই মধ্যে তাপ প্রবাহে কি করতে হবে তা জানিয়ে প্রথমবারের মতো জাতীয় গাইডলাইন প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।